ওয়েলকাম টু কেরিয়ার প্লাস। আমি আকিব স্যার। কেরিয়ার প্লাস এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন ও আপডেটেড সিলেবাস ওরিয়েন্টেড গণিতের লাস্ট রিহার্সাল ক্লাস। আসন্ন পরীক্ষায় নিজেকে বুস্ট করার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সামনের আসন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক সহজ ও সহজ করে তুলবে তোমাদের প্রস্তুতিকে। তাহলে শুরু করছি আজকের ক্লাস প্র্যাকটিস সেট 1। প্রথমে যে প্রশ্নে আমরা নজর দেব, প্রথম প্রশ্ন, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়েছিলেন এবং তিনি 3630 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন। যদি মোট ভোটের মধ্যে 75% ভোট বৈধ হয় তাহলে মোট ভোটারের বা ভোটের সংখ্যা কত? দেখো, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক এবং পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায়শই আসে। আমরা কিভাবে করব? আমরা একটু বুঝে নিই যে অঙ্কটাকে আমরা কিভাবে প্রশ্ন দেওয়া আছে। দেখো একটা জিনিস, মোট ভোটার, মোট ভোট বা মোট ভোটার প্রথমেই বলে দিয়েছে যে এর মধ্যে বৈধ ভোট, বৈধ ভোট কত শতাংশ? 75%। তাহলে আমরা ভোটটাকে যদি ভাগ করি, অর্থাৎ বৈধ ভোট এবং অবৈধ ভোট, বৈধ ভোট ও অবৈধ ভোট, বৈধ ভোট কত বলেছে? 75%। তাহলে শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ কত টোটালের মধ্যে হয়? 100-র মধ্যে হয়। তাহলে 75% যদি বৈধ হয় তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত? 25%, তাই না? তাহলে 25%। এবারে যে ভোটগুলো বৈধ ভোট, অর্থাৎ যে ভোটগুলোকে কাউন্ট করা যাবে বা কাউন্ট করতে হবে, তার মধ্যে আবার যিনি জিতেছেন অর্থাৎ বিজয়ী প্রার্থী, তিনি ভোট পেয়েছেন কত শতাংশ? 70%। অর্থাৎ এই বৈধ ভোটের মধ্যে আবার যিনি জিতেছেন তিনি পেয়েছেন 70%। তাহলে উইন অর্থাৎ যিনি জিতেছেন তিনি পেয়েছেন কত? 70%, 70% ভোট। আর যিনি হেরেছেন অর্থাৎ লস্ট, লস্ট তিনি বাকিটা, অর্থাৎ বাকি কত? যিনি জিতেছেন তিনি যদি 70% ভোট পান তাহলে যিনি হেরেছেন কত পার্সেন্ট? বাকিটা, অর্থাৎ 30%। এই 30% ভোট পেয়ে তিনি হেরে গেছেন। তাহলে এবার দেখো, যিনি জিতেছেন তিনি যদি 70% ভোট পান এবং যিনি হেরেছেন তিনি বাকিটা, অর্থাৎ 30% ভোট পান, তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপ কত? এই গ্যাপটা কত? তাহলে 70% আর 30%, এদের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 40%, 40%। ওকে, এবার দেখো এখানে একটা তথ্য বলে দিয়েছে, যিনি জিতেছেন তিনি কত ভোটে জিতেছেন? 3600, 3630টি ভোটে জিতেছেন। এই 40% মানেই আমরা বলতে পারি না 3630টি ভোট, তাই না? 3630টি ভোট। এবার এখানটা লক্ষ্য করো, তাহলে আমাদের যেতে হবে কিন্তু একদম উপরে। তাহলে আমরা আছি কত? আমরা শর্ট টেকনিক ইউজ করব। তাহলে আমাদের যেহেতু সংখ্যায় চেয়েছে, তাহলে সংখ্যায় করতে গেলে আমাদের কি করতে হবে? যে সংখ্যাটা আমাদের তথ্যে পেলাম অর্থাৎ বা দেওয়া আছে 3630টি ভোট, সেটাকে আগে লিখে নিলাম 3630টি ভোট। অর্থাৎ এবার ভালো করে বোঝো, আমরা এখানে একটা জিনিস বুঝবো, যেটাতে যাব আমি একটু তোমাদের জন্য সুবিধা করছি, যেটাতে যাব সেটা সব সময় উপরে লিখব, ঠিক আছে? আর যেটাতে আছে, যেটাতে আছে সেদিকে কোথায় লিখব? নিচে লিখব। ওকে, এটা মনে রাখবে। তাহলে দেখো, এই 3630টি ভোট কত পার্সেন্টে আছে? এই 40%-এ আছে না? তার মানে এটা আছে কততে? 40-তে। তাহলে নিচে লিখবো 40, অর্থাৎ যেটাতে আছে সেটা নিচে। এবার যাব কোথায়? এখান থেকে যাব একদম কোথায়? এই পজিশানে, এই পজিশানে, ঠিক আছে? অর্থাৎ বৈধ ভোটে যাব। এবার একটা জিনিস বোঝো,
উইন অর্থাৎ যিনি জিতেছেন 70%, যিনি হেরেছেন 30%। তাহলে টোটালটা কত? এদের দুজনের সাপেক্ষে টোটালটা কত হবে? এইখানের পজিশন নাম্বারটা হবে 100%। ওকে, এইখানটা হবে 100%। তাহলে যাচ্ছি কোথায়? 100-এ। 100 দিয়ে গুণ করলাম। এবার চিন্তা করো, আমরা কিন্তু এখনো আমাদের লক্ষ্যে পৌঁছাইনি। আমরা কিন্তু যেতে চাইছি মোট ভোটার এবং মোট ভোটে। তাহলে এবার যখন এই বৈধ ভোটে চলে এলাম, এখানে এই বৈধ ভোটের পার্সেন্টেজটা কত? 75%। তার মানে আছে কততে? 75%-এ আছে। তাহলে যেটাতে আছে সেটা নিচে। আর যাব কোথায়? এখান থেকে যাচ্ছি তো মোট ভোটে। তার মানে এখানে এই 75% আর অবৈধ ভোট 25%, এই যে দুজনের সাপেক্ষে মোট ভোট কত? 100%। তাহলে আমরা যাব কোথায়? 100-এ। এবার আমাদের কাজ হচ্ছে শুধু এখানটা সলভ করা। তাহলে দেখো, একটা শূন্য আমি কেটে দিলাম। এটা 100-কে 25-তে কাটলে 4, 75-কে 25-তে কাটলে 3। 3 দিয়ে আমরা যখন কাটবো 1, 2, 1, 121। আর এই 4 দিয়ে 100 কাটলে কত? 25 হবে, তাই না? তাহলে এবার আমার 25 আর পড়ে আছে কত? 121। এবার এই 121টাকে লিখলাম, 25 আর 4 পড়ে আছে, 25 আর 4 গুণ করলে 100। তাহলে আমার টোটাল নাম্বার বা ভোটারটা কত পেলাম? 12,100। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। এই তথ্যটা অর্থাৎ এইটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বোঝার জন্যই ভেঙে ভেঙে দেখালাম। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী কোন উত্তরটি হবে? 12,100, অর্থাৎ অপশান ডি। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কের দিকে যাব। পরের অঙ্কে কি বলেছে? 38 টাকা দরে প্রতি কেজি এবং 30 টাকা দরে প্রতি কেজি চিনি কোন অনুপাতে একে অপরের সাথে মিশ্রিত করতে হবে যাতে মিশ্রণ বিক্রি করার সময় 35.2 টাকা কেজিতে প্রতি কেজিতে 10% লাভ হয়। এই ধরনের অঙ্ক, অর্থাৎ ভালো করে এখানটা বুঝে নাও। অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলে দিই। যখন দেখবে দুটো জিনিসের মিক্সচার আছে, দুটো জিনিসের মিক্সচার আছে এবং মোটের উপর এই তথ্যটা বলে দিয়েছে, সেটাকে আমরা কি মেথড ইউজ করব? অ্যালিগেশন মেথড ইউজ করব। ওকে, তখন আমরা অ্যালিগেশন মেথডটা ইউজ করব। দেখা যাক অ্যালিগেশন মেথডটা কিভাবে করতে হয়। দেখো, প্রথমে 38 টাকা কেজি দরের চা নিয়েছে, তাহলে 38 লিখলাম। তারপরে কত? আর এক প্রকার চা নয়, এখানে চিনি নিয়েছে। আর একটা হচ্ছে 30 প্রকার, 30 টাকা কেজি দরে। তাহলে একটা 38 টাকা কেজি আর একটা 30 টাকা কেজি। মোটের উপর বলে দিয়েছে কত টাকা? 35.2। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে 10% লাভ, এই কথাটা যদি না বলতো তাহলে আমরা কিন্তু এখানে 35.2 বসিয়ে দিতাম। কিন্তু এখানে মাঝখানে 35.2 বসানো যাবে না। কেন? এই 35 টাকা 20 পয়সা, এটা 10% লাভে আছে। 10% লাভে মানে 110-এ আছে। তাহলে ওটাকে আগে সিম্পল করে নিতে হবে। তাহলে 35 টাকা 20 পয়সা, এটা দেখো 10% প্রফিট, অর্থাৎ 100 টাকায় কিনে যদি 10% প্রফিট করে, তার মানে বিক্রি করছে কততে? 110 টাকায় বিক্রি করছে। তার মানে এই 35.2 এটা আছে কততে? 110-এ আছে। আমরা যাব কোথায়? 100-তে যাব। আমরা কোথায় যাব? 100-তে যাব। ঠিক আছে, আর নিচে কত হবে? নিচে হবে 110। এবার এই দশমিক তুলে দিয়ে আমি নিচে একটা শূন্য নিয়ে এলাম। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তাহলে এবার এই 11 দিয়ে কেটে দাও। 35-এর 3 11 33 আর 11 দুগুণে 22। তাহলে আমার কত টাকা পেলাম? 32 টাকা পেলাম। এই 32টা কিন্তু মোটের উপর, অর্থাৎ এই মোটের উপরটাকে আমাকে মাঝখানে লিখতে হবে। এবার আমাদের কাজ কি? কোনাকুনি যে যার ডিফারেন্সটা বের করা। 38 আর 32-এর গ্যাপ কত? 6। আর 30 আর 32-এর গ্যাপ কত? 2। এখানে সবসময় মনে রাখবে, অ্যালিগেশন মেথড ইউজ করে আমরা সবসময় কিন্তু রেশিও পাই। অর্থাৎ আমাদের রেশিওটা কত পেলাম? 2:6। এটাকে ছোট করলে কত হবে? 1:3। 1:3। তাহলে আমরা মিশ্রণটা কিভাবে মিশ্রিত করব? প্রথমটা 1 ভাগ এবং দ্বিতীয়টা 3 ভাগ। তাহলে কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে 1:3।
তাহলে এইভাবে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করেও শর্টে করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। পরের অঙ্কে যায়। পরের অঙ্কে বলেছে 4টি ঘন্টা প্রথমে একসাথে বাজে ও তারপর যথাক্রমে 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের ব্যবধানে বাজে। অর্থাৎ তার মানে কি, প্রথম একটা একটু বুঝিয়ে দিই। 12 সেকেন্ড প্রথম ঘন্টাটা 12 সেকেন্ড ছাড়া ছাড়া, মানে প্রথমে 12, তাই না, তারপর আবার কত 24, তারপর 3 12 36, 4 12 48, 5 12 60, এইভাবে যায়। তারপরে 15টা কোথায় যায়, প্রথমে 15, তারপর 15 2 30, 3 15 45, 4 15 60, তাই না, তারপর 20টা এইভাবেই যাচ্ছে। ওকে, এইভাবে আমাদের যাচ্ছে, এত সেকেন্ড ছাড়া ছাড়া বাজে। এবার আমাদের কাজ হচ্ছে এই ঘন্টার অঙ্ক আমাদের করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর এলসিএম বার করতে হবে। তাহলে আমরা কি করব, এলসিএম অফ কি কি সংখ্যা দেওয়া আছে, 12, 15, 20 আর 30, এদের লসাগু কত হবে বলো তো। লসাগু মানে সবগুলো কোন ছোট সংখ্যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো এদের 12, 15, 20 এবং 30, এদের লসাগু কত হবে, 60। কারণ 60টাই হচ্ছে সবচেয়ে ছোট এমন সংখ্যা যেটাকে 12 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে, 20 দিয়েও ভাগ করা যাবে এবং 30 দিয়েও ভাগ করা যাবে। ওকে, তাহলে আমরা এলসিএম পেয়ে গেলাম 60। এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে 12 সেকেন্ড, 12, 15, 20 এবং 30, এগুলো সব কিসে ছিল, সেকেন্ডে ছিল। তার মানে যে 60টা যেটা লসাগু বেরিয়েছে সেটাও কিন্তু সেকেন্ডেই আছে। তাহলে সেকেন্ড থেকে আমাদের কিসে করে নেব, মিনিটে করে নেব। 60 সেকেন্ড মানে কত মিনিট, 1 মিনিট। 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড মানে ক মিনিট, 1 মিনিট। ওকে, 1 মিনিট। এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের বলেছে 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টা, 8 ঘন্টা আমাদের যেহেতু এইখানে কি রয়েছে, এটা মিনিটে রয়েছে, তাহলে ঘন্টাটাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে। ঘন্টাটাকে ঘন্টাটাকে মিনিটে আমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে 8 গুণিতক 60। ওকে, তাহলে এটা মিনিটে চলে এলো। তাহলে 6 48, 480, 480। এবার চিন্তা করো, তাহলে মোট মিনিট হচ্ছে 480। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে প্রত্যেক মিনিটেই তাহলে সবগুলো একবার করে বাজবে, একসঙ্গে বাজবে। তাহলে 1 মিনিটে প্রত্যেক মিনিটে যদি সবাই একসঙ্গে বাজে, তাহলে মোট সময় কত, 480 মিনিট। তাহলে আমাদের আনসারটা কত হওয়া উচিত, 480 ডিভাইডেড বাই 1, মানে 480 হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা তো প্রথমে একবার বেজেছে নাকি, তার মানে এই যে 480 ভাজিতক 1 যুক্ত 1 করতে হবে। এই একটা কেন করলাম, এই একটা করলাম তার কারণ প্রথম যখন একসঙ্গে বাজলো সেটাকেও তো কাউন্ট করতে হবে। তার মানে টোটাল উত্তর কত হবে, 480কে 1 দিয়ে ভাগ করলে 480, তার সঙ্গে 1 যোগ করলে 481। তাহলে আমার ফাইনাল আনসার কোথায় রয়েছে, অপশান এ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো প্রথমে এলসিএমটা বের করে নিয়ে তারপর যত সময়ের মধ্যে ঘন্টাগুলো বাজবে সেটা দিয়ে ভাগ করে দেবে। ওকে, পরের অঙ্কে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলি, যেহেতু আমরা কেরিয়ার প্লাসের পক্ষ থেকে ক্লাসটা আমরা করাচ্ছি তোমাদের সুবিধার্থে, তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিছুদিনের মধ্যেই হতে চলেছে, 1 তারিখ এবং 8 তারিখ। তোমরা যারা বেস্ট স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো তারা কেরিয়ার প্লাসের এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এখানে কি পাবে তোমরা, এখানে যেটা পাবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 40টি ফুল মক পাবে। ঠিক আছে, যে মকগুলো কিন্তু আপডেটেড, অর্থাৎ নতুন সিলেবাস ওরিয়েন্টেড, যার মধ্যে কি কি থাকবে, জিকে এক্সপ্লানেশনস, অর্থাৎ জিকে শুধু উত্তর নয় তার ব্যাখ্যাও থাকবে। সঙ্গে কি থাকবে, ম্যাথস ও রিজনিংয়ের সলিউশন, যেটা তোমাদের আরও বুস্ট করবে, তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করবে। ঠিক আছে, এরপর
তাই এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সমস্ত মেটেরিয়ালস কিন্তু তোমরা পিডিএফ আকারেই পাবে, অর্থাৎ তোমরা পিডিএফগুলো বাড়িতে ইউজ করতে পারো, তোমাদের স্টাডি মেটেরিয়ালটা পিডিএফ আকারেই পাবে, তোমাদের সুবিধা হবে। নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। তোমরা ভর্তির জন্য নিচে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9883390362, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের অন্তিম যে মহড়া সেখানে তোমাদের এই প্র্যাকটিস সেট মানে প্রচণ্ড হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো এখানে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। সিম্পলিফিকেশনটা কি দেওয়া আছে? সিম্পলিফিকেশন দেখো, √0.65 টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 0.16 তার হোল স্কোয়ার, এইটা রয়েছে। এর একটা সিম্পল রূপ কোনটা হবে সেটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। ওকে, দেখো এই অঙ্কটা দেখে তোমাদের একটা জিনিস মাথায় আসা দরকার। কীরকম? দেখো এখানে যেটা রয়েছে এটাকে যদি আমরা এ ধরি, ওকে, আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি বলতে পারি? কি বলতে পারি বলো তো? দেখো তো, আমরা একটা সূত্র জানি না? এই সূত্রটা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা আমরা জানি। এবার এখানে এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই শেষের অংশটাকে যদি হোল স্কোয়ারের ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা যেটা পাবো, আমরা তাহলে লিখি এইভাবে, তাহলে আমরা বারবার না লিখে এটা করতে পারি না যে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বিটা কী হবে? এ প্লাস বি মানে 0.65 প্লাস 0.16, এ প্লাস বি আকারে লিখলাম। আবার 0.65 মাইনাস 0.16 মাইনাস আকারে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এবার প্রথম অংশ যোগ করো, 6 5 11, হাতে 1 2 8, ওকে। তারপরে গুণিতক শেষের অংশটা বিয়োগ করো, শেষের অংশটা বিয়োগ করলে কত হবে? 0.49। এবার এখানটা একটু লক্ষ্য করো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.81 মানে কি? 9 9 81 হয় না? তাহলে এইটা 0.9 তার হোল স্কোয়ার, আর এখানে 7 7 49 হয় না? 0.7 তার হোল স্কোয়ার করলাম। তাহলে রুটের ভিতরে যদি গুণ আকারে স্কোয়ার থাকে, রুটটা উঠে যায়, স্কোয়ারটা উঠে যায়, তার মানে আমরা কি বলতে পারি? 0.9 ইন্টু 0.7, দ্যাট মিনস এদের গুণ করে দিলে কি হয়? 7 9 63, যেহেতু প্রথমটা এক ঘর পর দশমিক, শেষেরটাও এক ঘর পর দশমিক, মোট দু ঘর পর দশমিক, তাহলে মোট দু ঘর পর দশমিক, তাহলে এটা আমাদের কিন্তু পয়েন্ট বসিয়ে করে দিলাম। তাহলে আমাদের উত্তর কোথায় রয়েছে? অপশান এ তে রয়েছে। দেখো, তোমরা যদি স্কোয়ার ভেঙে করতে যাও তাহলে কিন্তু সময় পাবে না, সুতরাং একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। অঙ্কের মধ্যে নিশ্চয়ই দেখবে কোনো না কোনো ট্রিক্স বা বিষয় যাতে শর্ট ওয়েতে করা যায় নিশ্চয়ই দেয়া আছে, সুতরাং সেই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে কি রয়েছে? খুব ভালো একটা অঙ্ক। একটি ব্যাগে 785 টাকা আছে মোট, তার মধ্যে ব্যাগের মধ্যে কী কী আছে? 2 টাকা, 5 টাকা, 10 টাকার মুদ্রা আছে। মুদ্রাগুলি 6:9:10 অনুপাতে আছে, অর্থাৎ যে 6 9 এবং 10 এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। ব্যাগে তাহলে 5 টাকার কতগুলো মুদ্রা আছে? তাহলে দেখো, আমাদের প্রথমে কি রয়েছে? প্রথমে যেটা রয়েছে 2 টাকার, আমি তোমাদের একটু বোঝাই ভালো করে। 2 টাকার কয়েন আছে, ঠিক আছে। আর কি আছে? 5 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে। আর কি আছে? 10 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে।
আচ্ছা, আমাদের এই যে 6:9:10 এটা কি দেওয়া আছে বলো তো? এইটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সংখ্যা, মানে সংখ্যার অনুপাত। ওকে, তার মানে 2 টাকা যদি 6টা থাকে, 5 টাকা থাকবে কটা? 9টা। আর 10 টাকা থাকবে 10টা। তাহলে আমরা মূল্যতে চলে যাব বা ভ্যালুতে চলে যাব। এখানে ভ্যালুটা কিসে থাকবে? টাকাতে। ভ্যালুটা থাকবে কিসে? টাকাতে। এবার দেখো, 2 টাকার কয়েন 6টা, যদি 2 টাকার কয়েন তাহলে মোট মূল্য কত? 6×2 = 12, তাই না? পাঁচ এক মানে 5 টাকার কয়েন যদি বা 5 টাকার মুদ্রা যদি 9টা থাকে, মানে 5×9=45 টাকা। আর 10 টাকার কয়েন যদি বা 10 টাকার মুদ্রা যদি 10টা থাকে তাহলে কত টাকা হবে? 100 টাকা। তাহলে প্রথমগুলো যোগ করো, তাহলে মোট কত টাকা হচ্ছে? 157। 157, তাই না? আর সংখ্যার মোট টোটালটা কত হচ্ছে? সংখ্যার মোট টোটাল হচ্ছে 25। ওকে, এবার ভালো করে বোঝো, আমাদের তো এটা সংখ্যা অনুযায়ী মূল্য, মানে যে সংখ্যার অনুপাত দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা লিখলাম, কিন্তু বাস্তবে কত টাকা আছে মোট? 785 টাকা। মোট বাস্তবে আছে কত? 785 টাকা, তাই না? তাহলে এর জায়গায় 785। এবার চিন্তা করো, থাকার কথা 157, হয়ে গেল কত? 785। তাহলে কত গুণে হলো বলো তো? দেখো না, এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, ভালো করে দেখো মেলে কিনা। 5 সাথে 35-এর 5, হাতে 3, 5×5=25, 3-এ 28, হাতে 2, 5×1=5, 7। তার মানে 5 গুণে আছে না? তাহলে আমাদের চেয়েছেটা কি? 5 টাকার মুদ্রা কতগুলো রয়েছে? আচ্ছা, 5 টাকার মুদ্রার সংখ্যাটা কত বলে দিয়েছিল? 9। তার মানে একেই যদি আমি 5 দিয়ে গুণ করে দিই, তার মানে আমার উত্তরটা কত হবে? 5×9=45। এটাই হয়ে যাবে আমার ফাইনাল আনসার। ঠিক আছে, এটাই কি হয়ে যাবে? আমার ফাইনাল আনসার, অর্থাৎ উত্তরটা কত? 45। 45 কোথায় রয়েছে? অপশান সি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তার পরের অঙ্কে আমরা চলে যাই। এই অঙ্কে আমরা আসার আগে একটা কথা বলি, এই যে প্র্যাকটিস সেট 1 করছো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড, অর্থাৎ তোমাদের আপডেটেড এবং নতুন যে সিলেবাস দেওয়া আছে 10টা চ্যাপ্টার গ্রুপ সিতে এবং 5টা চ্যাপ্টার গ্রুপ ডিতে, সেই চ্যাপ্টার ওরিয়েন্টেডই কিন্তু প্রশ্নগুলো আছে। সুতরাং এগুলো তোমরা ভালো করে বাড়িতে একটু প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে থরলি বোঝার চেষ্টা করবে। ওকে, আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি বলছে? যে হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিন এটিতে কাজ করে, তার মানে দুজনে মিলে 15 দিন কাজ করেছে। তারপরে কি করেছে না, বিমল চলে যায়। তাহলে বিমল চলে যাওয়ার পরও হরিশ তো থাকবে। তাহলে বাকি যে কাজটা হরিশ কি করলো? একাই করলো। সেটা কত দিনে করলো? 10 দিনে করেছে, কমপ্লিট করেছে কিন্তু। তাহলে হরিশ যদি বাকি অংশটা 10 দিনে করলো বা করে, তাহলে সে যদি একা সমস্ত কাজটা করতো তাহলে কত দিনে সে করতো, তাই না? তাহলে এখানে একটা জিনিস ভালো করে বোঝো। তাহলে দেখো, হরিশ এবং বিমল দুজন মিলে তাহলে একসঙ্গে কাজ কতদিন করলো বলো তো? তারা যদি দুজন মিলে 20 দিন কাজ করতো তাহলে পুরো কাজটা হয়ে যেত, কিন্তু তারা করেছে কতদিন? 15 দিন। তার মানে 15 দিনে, ভালো করে বোঝো, 15 দিনে তারা কতটা কাজ করেছে? 20 ভাগের 15 ভাগটা, মোট 20 ভাগে 20 দিনে তো কমপ্লিট করে ফেলতো, কিন্তু করেছে তো 15 দিন। তার মানে 15 ভাগ কাজ হয়েছে 20 ভাগের মধ্যে। একে যদি আমরা একটু ছোট করি কি পাবো? কি পাবো বলো তো? 3/4 পাবো না? 3/4। তার মানে ভালো করে বোঝো, এটা কি? এটা হচ্ছে অংশ। অঙ্কটা কিন্তু আমি ঝট করে করে দিতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য তোমাদের অনেক কিছু করতে হয়। তাহলে দেখো, এই 3/4 কথার অর্থ কি বলো তো? 3/4 কথার অর্থ 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 ভাগের 3 ভাগ তো কাজ হয়ে গেছে, তারা 15 দিনে করে ফেলেছে। তাহলে বাকি কাজটা কত বলো তো? বাকি কাজটা কত? বাকি কাজ 4 ভাগের 1 ভাগ নয় কি? তাহলে 1/4 কাজ পড়ে আছে। এই 1/4 কাজটাই কে করেছে? এবার ভালো করে বোঝো, এই 1/4 অংশটাকে আমরা আরেকটু ট্রিকি করে দিই। আমরা কি 4 ভাগের 1 ভাগ মানে এটা লিখতে পারি
25%, তাই না? 4/1 মানেই তো 25%। তার মানে এই 25% কাজটা করছে কে? কে করছে বলো তো? হরিশ করছে না? এই কাজটা হরিশ করছে। কত দিনে বলো তো? 10 দিনে করছে। তাহলে 10 দিনে করেছে, 10 দিনে করলে কতটা? 25%। তাহলে পুরো কাজ মানে কত? 100%, তাই না? তাহলে 100% মানে কত? 4 গুণে। এটা কত? 4 গুণে কাজ। তার মানে এটা কত হবে? 4×10 = 40 দিন। তাহলে টোটাল কাজটা করবে কত? 40 দিন। তাহলে 40 কোথায় আছে বলো তো? অপশান এতে আছে না? তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হলো? 40 দিন। সকলে বুঝতে পেরেছো আশা করি। তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্যই কিন্তু আমরা এই ক্লাসটা নিয়ে এসেছি। এটা চলবে, পরীক্ষা পর্যন্ত চলবে, তোমরা নেক্সট ভিডিওতেও পাবে। তো তোমরা কমেন্ট করো যে কোন অঙ্কগুলো চাইছো বা কী ধরনের অঙ্কগুলো বেশি তোমাদের প্রবলেম হচ্ছে, একটু জানিও। তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো, পরের অঙ্ক বলছে 8 বছরে 4,000 টাকা বেড়ে 5,040 টাকা হওয়ার জন্য কত সরল সুদের হার প্রয়োজন? অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, তাই না? তাহলে রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, অঙ্কটাকে আমরা তাহলে কিভাবে করতে পারি? একটা জিনিস খেয়াল করবে, সেটা কি বলো তো? 4 বছরে, তার মানে টাকাটা ইনিশিয়ালে, মানে প্রথমে টাকাটা কত ছিল ইনিশিয়ালে? 4,000 টাকা ছিল না? সেই টাকায় 4 বছরে বেড়ে, 8 বছরে বেড়ে কত হয়েছে? 5,040 টাকা। তাহলে ভালো করে বোঝো, 4,000 টাকা ছিল, সেটা বেড়ে হলো 5,040। তাহলে বাড়লো কত? বাড়লো কত? কতটা বেড়েছে? বেড়েছে 1,040 না? 1,040। তাহলে যতটা বাড়ছে সেটাকেই আমরা কি বলি? সুদ বা ইন্টারেস্ট, তাই না? এবার আমাদের রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে আমরা কি বলতে পারি বলো তো? রেট অফ ইন্টারেস্ট সমান কি? ইন্টারেস্ট মানে কত? আমি একটু লিখে দিই তোমাদের জন্য। ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল বা আসল ইন্টু সময়, ইন্টু সময়। ঠিক আছে? দেখো, তাহলে আমরা প্রথমে সুদ কত? আমরা তো সুদ পেয়েছি 1,040। তাহলে 1,040 ইন্টু কত? 100 ডিভাইডেড বাই আসল। আসল মানে প্রথমে টাকাটা কত ছিল? 4,000 টাকা না? তাহলে 4,000 ইন্টু সময় কত আমাদের বলে দিয়েছে? 8 বছর। তাহলে 8 দিয়ে গুণ করে দিই নিচে। তাহলে এর দুটো শূন্য আর এর দুটো শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে? তাহলে 4 দিয়ে যদি আমরা কেটে দিই, 4×25=100 হয়, তার মানে 4×26=104 না? তাহলে আমার রয়েছে কত বলো তো? এই 26কে 2 দিয়ে ভাঙলে কত হবে? 13। আর 8কে 2 ভাগ করলে 4। তাহলে আমার পেলাম কত? উপরে 13, নিচে 4। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দশমিকে আছে। তাহলে দশমিকে করে নাও। দশমিকে কত হবে? দশমিকে যেটা হবে 3 4-এ 12, 12 1 পাবো, আবার 4 2 8, 10 থাকবে, 2 20 থাকবে, তাহলে 4 5-এ 20। তাহলে 3.25 হয়ে যাবে আমাদের আনসার। তাহলে আমাদের আনসারটা কোথায় আছে? অপশান 1 বা অপশান এ তে রয়েছে। ওকে? তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, ইনিশিয়ালে যে টাকাটা ছিল আর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে যে টাকাটা হলো, এই দুটোর গ্যাপটাই কি? ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে? তার পরের অঙ্কে চলো। দেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? আচ্ছা চলো, এই অঙ্কটা অনেকেই তোমরা কি করছো ভালো করে একটু দেখে নাও। আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে করি। বলছে 7-13, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে 7-13। আর একটা ভগ্নাংশ দেওয়া আছে 2-3। আর একটা কত? 4-11। আর একটা ভগ্নাংশ কত দেওয়া আছে? 5/9, তাই না? এই চারটে ফ্র্যাকশনস বা ভগ্নাংশ দেওয়া আছে। এবার আমাদের যেটা করতে বলেছে সেটা কি? আরোহী পদ্ধতিতে। আরোহী মানে কি বলতো? আরোহী মানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাখবে, মনে রাখবে। আরোহী মানে হচ্ছে
ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আরোহী মানে ছোট থেকে বড়। ওকে, তার মানে কি সবচেয়ে ছোটটা আগে লিখতে হবে। আচ্ছা, আমরা অঙ্কটাকে প্রথমে এক কাজ করি, আমি দুটো মেথডে অঙ্কটা একটু তোমাদের বোঝার সুবিধার্থে করে দিই, এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। তোমরা অনেকেই করো ভুলবশত যে সবগুলো নিচের হরগুলোকে লসাগু করে নাও, তারপর বাচ্চাদের মতো গুণ করে করে মিলিয়ে দাও। সেটা কিন্তু করবে না, তাতে করে কি হবে, সময়টা নষ্ট হবে। ঠিক আছে, আমরা একটা একটা পদ্ধতি আগে শেখাই, তারপর আর একটা শেখাবো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করতে পারি, এই ধরো 7কে 13 দিয়ে মনে মনে ভাগ করো। তাহলে 7কে 13 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে প্রথমে কি আসবে, পয়েন্ট দশমিক দিয়ে আসবে। প্রথমে কি আসবে, দশমিক, তাহলে দশমিক নিলাম। এবার 13 দিয়ে 7কে যখন ভাগ করব, তাহলে 5 70, মানে দশমিক দিয়ে করলে এটা 70 হবে। একটা জিনিস দেখিয়ে দিই, প্রথমবার করছি, দেখিয়ে দিই। 7 দিয়ে যখন, 7 দিয়ে আমরা যখন, সরি, 13 দিয়ে যখন আমরা 7কে ভাগ করব, তাহলে পয়েন্ট দিয়ে আমরা শূন্য নিলাম, তাহলে কত পাবো, 5 13 65। ঠিক আছে, তাহলে 5 রইলো, দশমিক নিয়ে আছে, আর একটা শূন্য নেব। ঠিক আছে, 3 13 39, আর করার দরকার নেই, দু ঘর নেওয়াই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম কত, 53। আমি একটা দেখিয়ে দিলাম জাস্ট। ওকে, এক সেকেন্ড। তাহলে আহ, এটা হচ্ছে 0.53, 0.53, আমি এটাকে রিরেস্ট করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। তাই এটা হচ্ছে 0.53, আমরা দু ঘর পর্যন্ত নেব, টু, মানে দুটো প্লেস নেব। এরপরে 3 দিয়ে যখন 20কে ভাগ করছি, তাহলে কত হবে, 20 হয়ে যাবে তখন, তাই না? তাহলে পয়েন্ট, তাহলে 20কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 6, তাই না? তাহলে আবার 2 গ্যাপ থাকবে, আবার 6, এটা পেয়ে গেলাম। আবার 4কে 11 দিয়ে, অর্থাৎ 4 মানে এখানে 40 ধরে নাও, 4 মানে এখানে 40 ধরে নাও, পয়েন্ট দিয়ে দিয়েছি না। তাহলে এবার 3 11 33, 40 থেকে 33 বাদ দিলে 6, তাহলে 6 হচ্ছে মানে 60, সরি, 40, 3 11 33, 7 হবে, তার মানে 6 হবে, 6 11 66। তারপরে 5কে, 5 মানে এখানে 50, 5 মানে কত, এখানে 50। তাহলে এবার 9 দিয়ে 50 মানে 5 9 45, আবার 5 থাকবে, আবার 45। ঠিক আছে, তাহলে এবার দেখো না, তোমরা এবার ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে সবচেয়ে ছোট কে বলো তো, এখানের মধ্যে সবচেয়ে ছোট কে, 0.36, তাই না? 0.36, তার মানে 4/11, 4/11। তারপরে কে ছোট বলো তো, তারপরে 53 মানে 7/13। তারপরে কে ছোট, তারপরে হচ্ছে 5/9, 5/9। আর সবচেয়ে বড় কে, 2/3। তাহলে আমার আনসার পেয়ে গেলাম, আমার আনসার পেয়ে গেলাম 4/11, 7/15। ঠিক আছে, সরি 15 নয়, এটা আছে 7/13। তাহলে অপশান কোথায় রয়েছে, অপশান সি এতে রয়েছে। আচ্ছা, তোমাদের যেহেতু কথা দিয়েছি অন্যভাবে শেখাবো, আচ্ছা শেখাই, দেখো একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে অঙ্কতে আমাদের করতে বলেছে কি, ছোট থেকে বড় আকারে সাজাতে। তাহলে আমরা শেষেরগুলো আগে দেখি। আমাদের যদি অঙ্কতে সবচেয়ে ছোট বের করতে বলতো বা বড় বের করতে বলতো, তাহলে কিভাবে করতাম, একটা জিনিস লক্ষ্য করো, তার মানে সবচেয়ে আরোহী পদ্ধতি মানে সব ছোট থেকে বড় আকারে সাজানো, অর্থাৎ সবচেয়ে শেষে কি থাকবে, বড়টা। কিন্তু এই অপশানসগুলোকে লক্ষ্য করো, দেখো আমরা কি একটা খুঁজে পেতে পারবো, দেখো এখানেও 2-3, এখানেও 2-3, এখানেও 2-3, তাহলে আমরা পাবো না। প্রথমগুলোকে খেয়াল করো, 2/3, 7/13, 4/11, 5/9। তাহলে চারটে অপশানসই কিন্তু আলাদা আলাদা, তাই না? তাহলে চারটে অপশানস যদি আলাদা আলাদা থাকে, তাহলে আমার প্রথমটা অর্থাৎ সবচেয়ে ছোটটা বের করলেই হয়ে যাবে না? তাহলে দেখো ছোট কি করে বের করতে হয়, তোমাদের আর একটা পদ্ধতি বা ট্রিক শেখায়। দেখো, তাহলে আমি আগে টুকে নিই, 7/13, 2/3, 4/11, 4/11 আর 5/9, ভালো করে বোঝো।
আমরা কি করব, প্রথমে প্রথম আর দ্বিতীয় এদের মধ্যে কে ছোট আর কে বড় বের করব। কি করে বের করব, এই নিচের সঙ্গে এর উপরের গুণ করো। তাহলে 13 দুগুণে, 13 দুগুণে কত, 26। আবার এর সঙ্গে এর কোনাকুনি গুণ করো, তাহলে 3 7 21, যার মাথারটা নেব তার সোজা সোজা বসাবো। হ্যাঁ, তাহলে এখানে 7 নিয়েছি মানে উপরেরটা, সেজন্য এর মাথায় বসাবো। 3 7 21। আচ্ছা, এটা করার আগে সবচেয়ে আগে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা বের করতে চাইছি কি ছোট, যেহেতু ছোট থেকে বড় করছি, ছোট। ওকে, ছোট থেকে বড় বের করছি, সেজন্য ছোটটা বের করব। তাহলে এদের দুয়ের মধ্যে ছোট কোনটা বলো তো, এদের মধ্যে ছোট কোনটা, প্রথমটা, তাই না? এই যে 7 এর 13টার ভ্যালু হচ্ছে 21, 2 এর 3-এর ভ্যালু হচ্ছে 26, তার মানে 7 এর 13টা ছোট। এবার এদের দুজনের মধ্যে ছোট বের করো। তাহলে 11কে 5 দিয়ে গুণ করলে 5 11 কত, 55। 5 11 55, আর 4 9 36, 4 9 36। তাহলে এদের দুয়ের মধ্যে ছোট কে, 4 এর 11। অর্থাৎ ভালো করে বোঝো, এখানে ছোট কোনটা, কোন দুটো ছোট পেলাম, এক হচ্ছে 7 এর 13, তাই না? আর একটা এদের দুই শেষের দুজনের মধ্যে ছোট কে, 4 এর 11, এইটা পেলাম। এবার কি করব, আমরা কিন্তু সুপ্রিম সবচেয়ে ছোটটা বের করতে হবে। তাহলে আবার এদের দুজনের মধ্যে কম্পেয়ার করব। দেখো, এর 13 আর এর 4, তাহলে 4 13 কত হবে, 4 13 52। ওকে, আর এই 7 আর 11 মানে 7 11 77, 7 11 77। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট কে পেলাম, 52টা পেলাম না? তাহলে সবচেয়ে ছোট কে, 4/11। দেখো অপশান কোথায় রয়েছে, অপশান 3-এতে 4/11 সবচেয়ে ছোট। তাহলে এইভাবেও আমরা অঙ্কটা করতে পারবো। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। নেক্সট অঙ্কে যায়। পরের অঙ্ক কি বলছে, 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে? তাহলে দেখো, এই লোক আর দিনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি জানো, এইভাবে করতে পারি। অর্থাৎ M1 D1 সমান M2 D2। কিভাবে, দেখো, এম মানে কি, এম মানে লোক, এম মানে এখানে লোক, আর ডি মানে দিন, ডি মানে দিন, আর 1 2টা মানে কি, 1 2 মানে হচ্ছে প্রথমে কতজন ছিল, আর 2 মানে শেষে কত ছিল। ওকে, তাহলে এবার দেখো, M1 মানে প্রথমে কত লোক ছিল বলো তো, 23 জন ছিল না? তাহলে 23 গুণিতক D1, এখানে যেহেতু মোট দিন 18 দিনে কাজটা করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু করেছে কদিন, 6 দিন কাজ করেছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে টোটাল নাম্বার অফ ডেজ, অর্থাৎ 18 মাইনাস যতদিন কাজ করেছে 6 দিয়ে বিয়োগ করে দেব, সমান। এবার দেখো লোক, 8 জন লোক কিন্তু চলে যায়। তাহলে প্রথমে লোক কত ছিল বলো তো, 23 জন। তাহলে যদি চলে যায় তাহলে কমে যাবে তো, 8 জন লোক তো চলে গেছে, তার মানে 23 জনই কি আর আছে? 23 জন অবশ্যই নেই। তাহলে 23, অর্থাৎ 8 জন কমে যাবে। ইনটু আমাদের চেয়েছে না কি, কতদিন লাগবে, তার মানে D2টাই তো চেয়েছে, তাই না? D2। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে 23 গুণিতক 18 থেকে আমরা যদি 6 বাদ দিয়ে দিই, কত পাবো, 12 পাবো, সমান। আর 23 থেকে 8 বাদ দিলে কত পাবো, 15 পাবো, গুণিতক D2। একটু কেটে দাও, একে 3 দিয়ে কাটলে 4, একে 3 দিয়ে কাটলে 5। তাহলে আমার D2টা কত বেরোবে, D2 বেরোবে 23 × 4 × 5, তাই না? এবার এখানে দেখো যে 5টা রয়েছে, অর্থাৎ এখানে একটা 15টা সমানের পরে ছিল, অর্থাৎ 23 × 4 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 5। তাহলে আমরা কি করে দেবো, তাহলে আমাদের পাবো কত, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের ট্রিক্স একটা শেখাই। দেখো, আমরা কি করতে পারি, এইখান পর্যন্ত এসে 23কে 4 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ না করে আমি বলবো তোমরা এক কাজ করবে,
উপরেও 2 দিয়ে গুণ করে দাও আর নিচেও 2 দিয়ে গুণ করে দাও, দেখো কি মজাটা হয়। তাহলে উপরে 23 ছিল আর 4 দুগুণে 8, আর নিচে কত বলো তো, 5 দিয়ে 10। তাহলে আমরা পাবো কত, উপরে দেখো 3 8 24 4 হাতে 2, 8 দুগুণে 16 2 18, নিচে কত 10। তাহলে আমার এক ঘর পর দশমিক বসে যাবে না, 10 দিয়ে ভাগ করা মানে, তাহলে কত হবে 18.4। তাহলে আমাদের আছে কোথায় 18.4, অপশান বি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরের অঙ্কে আমরা যাই। দেখো পরের যে অঙ্কটা বলছে 9টি সংখ্যার গড় বলে দিয়েছে 60, যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় দেওয়া আছে 55 এবং পরের 3টি সংখ্যার গড় দেওয়া আছে 65। তাহলে নবম সংখ্যাটা আবার বলেছে দশম সংখ্যার চেয়ে 10 কম, তাই না? তাহলে দশম সংখ্যাটা কত? তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। কীরকম দেখো, তাহলে মোট সংখ্যা কটা আছে 9টা। তাহলে দেখো তো প্রথম 5টা সংখ্যার গড় মানে কত করে বলেছে গড় 55। তাহলে প্রথম 5টা সংখ্যার গড় যদি 55 হয়, তাহলে প্রথম 5টা সংখ্যার সমষ্টি কত হয় বলো তো, 5 গুণিতক 55 না, 5 গুণিতক 55। এবার তারপরে আবার কটা সংখ্যা বলে দিয়েছে, তারপরে 3টে সংখ্যা বলেছে পরের 3টির গড়। তাহলে 3 গুণিতক, তাহলে পরের 3টের গড় যদি 65 হয়, পরের 3টে সংখ্যার সমষ্টি কত হয় বলো তো, 3 গুণিতক 65 না, 3 গুণিতক 65। তাহলে আমরা মোট সংখ্যা কতগুলো পেলাম বলো তো, এখানে 5টা আর এখানে 3টে, তাহলে মোট কটা পেলাম 8টা। তাহলে 9 নম্বরটা তো আমাদের বলেনি, 9 নম্বরটাকে আমি ধরে নিলাম এক্স। এবার মোট 9টা সংখ্যার গড় বলে দিয়েছে 60, তাই না? তার মানে মোট সমষ্টি কত হবে 9 গুণিতক 60। এবার আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করে কত পাবো, 55 5 মানে 275 যুক্ত 65 গুণিতক 3 মানে 195। তারপর এখানে এক্স পড়ে রয়েছে, এক্স সমান কত 6 9 54 540। এবার এই দুটোকে যোগ করে তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 540। এই যে 195 আর 275, এই দুটোকে যোগ করতে হবে, যোগ করো। যোগফলটা যখন সমানের ওই পরে যাবে তখন মাইনাস হয়ে যাবে। 5 5 10 হাতে 1 10 7 1 2 470। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 540 থেকে 470 বাদ দিলে কত হয় 70 হবে, 70 হবে। তাহলে আমরা নবম সংখ্যাটা পেয়ে গেলাম। নবমটা মানে যেটাকে এক্স ধরেছিলাম, তা কিন্তু আমাদের নবমটা চাইনি, দেখো আমাদের চেয়েছে দশম। তাহলে আমরা দশমটা কি করে পাবো, দশমটা পাবো এখানে একটা তথ্য বলে দিয়েছে, নবম সংখ্যাটা দশম সংখ্যার চেয়ে 10 কম, তার মানে 9 নম্বরটা 10 কম। তাহলে 10 নম্বরটা কি হবে বলো তো, 10 বেশি হবে না? অর্থাৎ 9 নম্বরটা যদি 10 কম হয়, তাহলে 10 নম্বরটা 10 বেশি হবে। তাহলে 70-এর সঙ্গে আরও 10 যদি যোগ করে দিই, তাহলে আমার উত্তরটা কত হবে 80। তাহলে 80 কোথায় রয়েছে, 80 রয়েছে অপশান এ তে। আশা করি সকলে বুঝতে পেরেছো। গড়ের অঙ্কগুলো যখন সমষ্টিতে যাবে গুণ করবে এবং গড়ে যখন যাবে তখন ভাগ করবে। ওকে, তাহলে পরের অঙ্কে যাচ্ছি আমরা। দেখো পরের অঙ্ক বলেছে একটি ট্রাক 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, এটি 12.5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই তথ্যটা দেওয়া আছে কিলোমিটারে আর এখানে উত্তরটা চেয়েছে কিন্তু মিটারে। তাহলে 36 কিলোমিটারটাকে আমাদের কিসে করে নিতে হবে, মিটারে করে নিতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাওয়া মানে 1000 দিয়ে গুণ করে দিতে হয়, তোমরা জানো। তার মানে 36,000 মিটার পেয়ে গেলাম। এবার এই 36,000 আমি একটা বলেছি কিছুক্ষণ আগে
যেটাতে আছে সেটা নিচে। তাহলে এবার চিন্তা করো তো, এই যে 36,000 মিটার, এটা কতক্ষণে যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে না? তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? আমাদের তো সেকেন্ডে বের করতে হয়। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, অর্থাৎ যেটাতে আছে সেটা নিচে। 3600টা লিখলাম। আমরা যাব কোথায়? আমাদের বলেছে 12.5 সেকেন্ডে কত দূর যাবে। তাহলে আমরা উত্তরটা বের করতে চাইছি 12.5-তে। তাহলে যেটাতে যাব সেটা উপরে, অর্থাৎ 12.5টা উপরে লিখে দিলাম। এবার এই দশমিকটা তুলে আমরা কি করলাম? এক ঘর পর দশমিক মানে একটা শূন্য নিয়ে এলাম। তাহলে এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম, আর এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, আর এদিকে 36 কেটে গেল। তাহলে আমার উত্তর কত রইল? 125। তাহলে 125টা কোথায় রয়েছে? 125 অপশান এ তে রয়েছে, তাই না? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলছে একটি চোর একটি অপরাধ করেছে এবং 12 মিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। অবশ্যই চোর চুরি করে তো পালিয়ে যাবেই। তারপর কি ঘটছে না, চোর ছুটতে শুরু করার 20 মিনিট পর একজন নিরাপত্তা রক্ষী তাকে তাড়া করতে শুরু করে। পরবর্তী 20 মিনিটের মধ্যে তাকে ধরে ফেলে। তাহলে নিরাপত্তা রক্ষীর গতিবেগ আমাদের জানতে চেয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো চোরটা চুরি করলো, চুরি করলো, চোরটা চুরি করলো, চুরি করে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেতে যেতে 20 মিনিট পর, ভালো করে বোঝো, 20 মিনিট পর কিন্তু নিরাপত্তা রক্ষী বলো আর পুলিশই বলো, যাই বলো, সে কিন্তু খবর পেল, তারপর থেকে তার পিছনে ধাওয়া করতে শুরু করেছে। তাহলে এই 20 মিনিটে চোরটা তো একটা নির্দিষ্ট দূরত্ব চলে যাবে, তাই না? তাহলে ভালো করে বোঝো, 1 ঘন্টায় কতটা দূরে চলে যায়? 1 ঘন্টায় তো 12 মিটার চলে যায়। তাহলে 20 মিনিট মানে, 20 মিনিট মানে কত? 20/60, অর্থাৎ 3/1 ভাগ, তাই না? 3/1 ভাগ, 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 4। তার মানে আমার বলতে কি পেলাম? 4 মিটার চলে গেছে। চোরটা চুরি করে 4 মিটার দূরত্ব চলে গেছে। এবার নিরাপত্তা রক্ষাকারী সে যাচ্ছে, তাই না? এবার তার পিছনে ছুটছে। যখন দুজনের ডিস্টেন্স, ভালো করে বোঝো, চোরও এইদিকে ছুটছে আর নিরাপত্তা রক্ষাও ছুটছে, নিরাপত্তা রক্ষাকারীও ছুটছে। তাহলে চোরের চেয়ে নিরাপত্তা রক্ষাকারীর গতিবেগ অবশ্যই বেশি, নাহলে তো তাকে ধরতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি নিরাপত্তা রক্ষাকারীর গতিবেগ হচ্ছে এক্স। তাহলে আপেক্ষিক গতিবেগ, একই দিকে যখন যায় দুটো বস্তু, গতিশীল বস্তু, তাহলে আপেক্ষিক গতিবেগ বা আপেক্ষিক গতি কী হবে? বিয়োগে হবে। তাহলে বড়টাকে নিরাপত্তা রক্ষাকারী, তারটা মাইনাস চোরেরটা কত? চোরেরটা হচ্ছে 12। ওকে, এবার এখানটা আসল গল্পটা ভালো করে বোঝো। আমরা কি জানি বলো তো? গতিবেগ মানে স্পিড, স্পিড সমান আমরা কি জানি? সরি, স্পিড ইনটু, এখানে যেটা লাগবে স্পিড ইনটু, স্পিড ইনটু সময় বা টাইম, ঠিক আছে? স্পিড ইনটু টাইম, দ্যাট মিন্স কি পাবো? ডিস্টেন্স পাবো, ডিস্টেন্স পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো স্পিড কত, আপেক্ষিক গতিবেগ কত? x-12, x-12। এবার টাইমটা কত? 20 মিনিটে, তো 20 মিনিট, পরবর্তী 20 মিনিটে তো ধরে নিচ্ছে। তাহলে 20/60, এটা ঘন্টায় করতে হবে, অর্থাৎ মিনিটটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ। এইটা সমানই কত? সে কত দূরে চলে গেছে বলো তো? 4 মিটার দূরে চলে গেছে না? 4। এবার আমরা কাটাকুটি করি, এটা কত হবে? 3। তাহলে আমরা কি বলতে পারি? x-12 সমান 3×4 কত? 3×4 12। তাহলে এক্স ইকুয়ালস টু 12×12 = 24। তাহলে নিরাপত্তা রক্ষাকারীর গতিবেগ কত? 24। 24 কোথায় রয়েছে? অপশান এতে। এইভাবে অঙ্কটা করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে, দুটো গতিশীল বস্তুর দিক যদি একই দিকে হয়,
ঠিক আছে, একই দিকে যদি ছোটে, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্ক বলছে একটি সংখ্যার 30% হলো 120 এর 15% এর থেকে 21 অধিক, সেই সংখ্যাটি কত? আচ্ছা, আচ্ছা আমরা অন্যভাবে দুটো প্রসেসে করি এখন। ধরো সংখ্যাটাকে আমি এক্স ধরছি, ভালো করে বুঝো, ধরছি আমি এক্স, তাহলে এক্সের 30%, 30% মানে কি, পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100 হয়, ঠিক আছে। এইটা কি বড়, এই 120 এর 15%-এর চেয়ে এইটা কি বলেছে বড়, কত বড়, 21 বড়, তাহলে বড়টাকে আগে লিখলাম। এরপরে আমাদের কি বলেছে, 120 এর কত পার্সেন্ট, 15%, 15%, পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, এইটা সমানই আমি কি বলতে পারি, 21, তাই না? তাহলে এদের দুজনের গুণ করে দিচ্ছি, 30x মাইনাস 120কে যদি 15 দিয়ে গুণ করি কত হয় বলো তো, 15কে 12 দিয়ে গুণ করলে 180, আর একটা শূন্য ছিল। এবারে যে নিচে 100 লসাগু, নিচে তো লসাগু ছিল, সমানের ওই পারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ওইদিকে গুণ হয়ে যাবে, 2100। তাহলে আমরা বলতে পারি যে 30x ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, এই 1800, এটা মাইনাসে ছিল, সমানের পরে গেলে যোগ হয়ে যাবে, 2100 আর 1800 যোগ করলে কত, 3900। তাহলে x ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে, একটা করে শূন্য কেটে দাও, তাহলে 3 একে 3, 3 তেরো 39, 130। তাহলে এই সংখ্যাটা আমার কত বেরিয়ে গেল, 130। আর আচ্ছা যদি কারো এই নিয়মটা পছন্দ না হয়ে থাকে, আমি তার জন্য আরেকটা মেথড ইউজ করছি, দেখো। আচ্ছা ধরো আমরা এটা কি বলতে পারি যে 30%, 30% অফ এক্স, এটা সমান, এটা সমান এই যে 120-র কত পার্সেন্ট, 15%, তাহলে 15/100 এর সঙ্গে কত যোগ করতে হবে, 21 যোগ করতে হবে, তাই না? এবার এটা কেটে দাও, এটাকে ছোট করে দিই, তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে এটা কাটলে কত হবে 6, 2 দিয়ে এটা কাটলে 6, তাহলে 3 6 18 আর 21 যোগ করলে কত হবে, 39, 39। তাহলে 30% যদি 39 হয়, তাহলে 100% কত, তার মানে 39টা আছে কততে, 30-তে আছে, যাবো কতই, 100-এ, কাটাকুটি করে দাও, ঠিক আছে, এদের কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হবে, 13 হবে, 13 ইন্টু 10 মানে কত, 130। তাহলে আমার উত্তর কত বেরিয়ে গেল, 130। কোথায় রয়েছে বলো তো, অপশান ডি এতে রয়েছে। তাহলে এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে একটি পণ্যের ধার্য মূল্য, ধার্য মূল্য মানে কি জানো, ধার্য মূল্য মানে হচ্ছে এমপি, মার্ক প্রাইস, ঠিক আছে, মার্ক প্রাইস মানে যেটা লিখিত মূল্য বলতে পারো, ঠিক আছে, মার্ক প্রাইস লিখে রাখা আছে, এটা কত দাম ফেলা আছে, 2400, 2400 টাকা দাম ফেলা আছে। এবার দোকানদার কি করছে না, ক্রমিক, ক্রমিক মানে পরপর, পরপর দুবার ছাড় দিচ্ছে, একবার 20% ছাড় দিচ্ছে, আর একবার 40% ছাড় দিচ্ছে। আচ্ছা ভালো করে বোঝো তো, যদি কোনো দোকানদার 20% ছেড়ে দেয়, তার মানে তোমার থেকে নিচ্ছে কত পার্সেন্ট, 80% নিচ্ছে না, তাহলে 80%, তাহলে প্রথমে 20% ছাড় দিল, তার মানে নিচ্ছে কত পার্সেন্ট, 80%, তাহলে 80/100। ঠিক একই রকম পরের বার যখন ছাড় দিচ্ছে 40%, তার মানে 40% যদি ছেড়ে দেয়, তাহলে তোমার থেকে টাকা নিচ্ছে কত পার্সেন্টের, 60%-এর, তাহলে 60/100। ওকে, এবার কাটাকুটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এর একটা শূন্য এর একটা কেটে দিলে, এর একটা কেটে দিলে, তাহলে তোমার রইলো কত, রইলো 24, 24 রয়েছে, আর 8 আর 6 রয়েছে, ঠিক আছে, 24 8 6। আচ্ছা এবার আমি তোমাদের সুবিধার্থে একটা ম্যাজিক মতো করাই, ট্রিকি ম্যাজিক,
আচ্ছা এখানটাতে 8 6 কত হয় বলো তো, আরেকটা লাইন করি তোমাদের জন্য। 6 48 হয়। এই দুটোকে যদি এইভাবে না গুণ করে আমি তোমাদের জন্য যদি এইভাবে করি কত হয় বলো তো, 48টাকে কি আমরা এইভাবে লিখতে পারি? 24 × 2, 24 2 তো 48 হয়। তাহলে আমরা কি জানি 24 স্কোয়ার কত? 576, তাই না? 576 × 2, তাহলে আমরা পাবো কত বলো তো? 1052। 1052 কোথায় আছে বলো তো? অপশান ডি এতে রয়েছে। এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে এমপি দেয়া ছিল 2400, দুবার ছাড় দিচ্ছে, ছাড়গুলো অটোমেটিক ক্যালকুলেশনে 100 থেকে মাইনাস করে দিয়ে পার্সেন্টেজ বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্কে দেখ, বলছে একটি নির্দিষ্ট রাশি 5 বছরে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়। রাশিটি কত? এখানে রাশি মানে আসল টাকাটা চেয়েছে। ওকে, একটা জিনিস খেয়াল করো, যখন দেখবে পাশাপাশি মানে পরপর বছর দেয়া আছে, এখানে 5 বছর আর এখানে 6 বছর, ঠিক আছে, তখন তাদের গ্যাপটাই হয়ে যাবে সুদ। কি বললাম? তার মানে 1 বছরের সুদটা কত হবে? 1 বছরের সুদটা কত বলো তো? 1 বছরের সুদটা হবে এদের দুজনের ডিফারেন্স, অর্থাৎ 11,076 বিযুক্ত 10,650। তাহলে বিয়োগ করে দাও। তাহলে এটা 6 2 আর এখানে হবে 426 টাকা। ঠিক আছে, এবার তোমার তো 1 বছরের সুদ বেরোলো, এবার তোমরা হয় 5 বছরও নিয়ে যেতে পারো, নাহলে 6 বছরও নিয়ে যেতে পারো। আমি 5 বছর নিয়ে যাচ্ছি। তাহলে 5 বছরের সুদ কত হবে বলো তো? একে 5 দিয়ে গুণ করতে হবে না? 426কে 5 দিয়ে গুণ করো। 426কে যদি আমি 5 দিয়ে গুণ করি কত পাবো দেখো। তাহলে 5 6 30 0 3, 5 2 10, 3 13, হাতে 1, 5 4 20, 1 21, 2130 টাকা। তাহলে দেখো 5 বছরে তো সুদ আর আসল মিলে হয়েছিল কত টাকা? 10,650। তাহলে শুধু সুদটা কত? 2130। তাহলে বাকিটা কি গো? বাকিটা তো আসল, তাই না? তার মানে আসল বলতে কি বলতে পারি? 10,650 থেকে 10,650 থেকে যদি 2130 টাকা আমি বাদ দিয়ে দিই, সেটাই কি পাবো? সেটাই আমরা পাবো আসল। কত হবে? 0 2 5 8। তাহলে এইটাই হয়ে গেল আসল। এইটাই চেয়েছে, রাশি মানে এখানে আসল। তাহলে উত্তর কোথায় রয়েছে? 8,520, অপশান সি এতে রয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বুঝে রাখতে হবে, যত বছরই হোক না কেন আসল কোনো দিন বাড়ে না। সিম্পলি আসল কিন্তু বাড়ে না, যা বাড়ে সুদটা বাড়ে। যখন 5 বছরেই 10,650 টাকা হচ্ছিল আর 6 বছরে 11,076 টাকা হচ্ছিল, তার মানে আসল কিন্তু বাড়ছে না, বাড়ছে কিন্তু সুদ। ঠিক আছে, তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। দেখো, আচ্ছা এখানে তোমাদের আরেকবার বলি। প্রথমেই বলেছি যে কেরিয়ার প্লাসের তত্ত্বাবধানে তোমাদের এই ক্লাসটা হচ্ছে, এবং তার সাথে সাথে তোমাদের বেস্ট স্টাডি মেটেরিয়ালের জন্য আম, অবশ্যই কিন্তু যারা যোগাযোগ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা তোমাদের বারবার বলছি, এটা তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করবে এবং তোমরা পরীক্ষার হলে যে তোমাদের চাপ বা ভয়, সেটা কিন্তু অনেকটা কাটাতে সাহায্য করবে। সুতরাং যারা এই কোর্সে জয়েন করতে চাও, নিচে বা ডেসক্রিপশান দেওয়া বক্স, ডেসক্রিপশানেই যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, দেখা যাক পরের অঙ্কে। দেখ, এখানে বলেছে 0.363636, একে ভগ্নাংশ আকারে আমাদের কি করতে হবে? প্রকাশ করতে হবে। দেখো তোমাদের ভগ্নাংশটা কিভাবে করাচ্ছি দেখো। আচ্ছা, আমি আগে টুকে নিই। হ্যাঁ, 0.363636, এই অঙ্কটা করার আগে তোমাদের একটু ধারণা দিই। দেখো, আচ্ছা 10কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কি হয় বলো তো? দেখো তো, 3 3 9,
1, তাহলে দশমিক দিয়ে আমি 0 নিলাম, আবার 3 তিরিকে 9, আবার 1 নামবে, আবার একটা শূন্য, দশমিকের জন্য 0 নিলাম, আবার 3 দিয়ে 9, তাহলে এটা তো চলতেই থাকবে, তাই না? 3 3 3 3 চলতেই থাকবে। তাহলে এইভাবে যে সংখ্যাগুলো রিপিটেশন হয়, তার মানে আমরা কি বলতে পারি, আমরা এটার উত্তরটা কি বলতে পারি, 3.3 তার মাথায়, বা আরেকটা নিতে পারি, দিতে পারি। অর্থাৎ যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে তাদেরকে থামিয়ে দিতে পারি। এখানে আমরা অঙ্কটা লক্ষ্য করো, এই অঙ্কে আমাদের যে অঙ্কটা এখানে যেটা রয়েছে সেটা দেখো, এখানে দেখো পয়েন্টের পরে 36, আবার একটা 36, আবার একটা 36, 2 ডিজিটের একটা পেয়ার তৈরি হচ্ছে না? তার মানে আমরা এটাকে কি বলতে পারি বলো তো, 0.36। এর মাথাতেও পৌনঃপুনিক, এর মাথাতেও পৌনঃপুনিক। এবার বলবে স্যার দুজনের মাথায় পৌনঃপুনিক কেন হলো? তার কারণ দুজনেই রিপিট হচ্ছে। যদি একজন রিপিট হতো তাহলে তার মাথাতে পয়েন্টটা বসাতাম, ঠিক আছে? এবার এই ধরনের অঙ্কগুলো করতে কি করে হয় আমি একটু শিখিয়ে দিই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যা আছে সেগুলো লিখে দেওয়া। 36 উপরে উপরে, ঠিক আছে, যা আছে সেটাকে লিখে দেওয়া। এবার পয়েন্ট বাদে, ঠিক আছে, পয়েন্ট বাদে যেটা পড়ে রয়েছে, যাদের মাথায় পৌনঃপুনিক নেই সেটা বাদ দাও। এখানে বাদ দেওয়া বলতে কিছুই তো নেই, শুধু তো জিরো পড়ে আছে, তাহলে জিরো বাদ দিলে, জিরো তো বাদ দিলে ওইটাই হবে, তাহলে ওইটাই লিখলাম। নিচে কি হয়, যতজনের মাথায় পৌনঃপুনিক, এখানে কতজনের মাথায় পৌনঃপুনিক, দুজনের মাথায় পৌনঃপুনিক, তাহলে দুটো নয়, দুটো নয়। এর আরেকটা তথ্য হচ্ছে, যদি এই লাস্ট যে পৌনঃপুনিক এবং দশমিক এর মাঝখানে যদি কোনো সংখ্যা থাকতো, যদি এখানে 1 থাকতো, ভালো করে এখানটা আমি বোঝাচ্ছি দেখো, যদি এখানে ধরো এই এখানটা যদি 1 থাকতো, তাহলে আমরা কি নিতাম, অর্থাৎ এই যে দশমিক, মাথায় দশমিক আর এমনি দশমিক, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝখানে কটা সংখ্যা আছে, একটা, তাহলে এখানে শুধু শূন্য নিতাম। কিন্তু যদিও এখানে নেই তাহলে আমরা কিছু নেব না, তাহলে আমাদের এটাই হয়ে যাবে আনসার। এবার একে জাস্ট ছোট করে দেওয়া, ঠিক আছে, ছোট করে দাও, করলে কত হবে, 9 দিয়ে কাটলে 4 9 36, আর 9 দিয়ে কাটলে 11, তাহলে আমার ফাইনাল আনসারটা কত হলো, 4/11। তাহলে 4/11 কোথায় আছে, অপশান এ তে রয়েছে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু সিম্পলিফিকেশানে তোমাদের বা ফ্র্যাকশনসের অঙ্কগুলো তোমাদের গ্রুপ সিডি পরীক্ষায় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলেছে, 20 a সমান 30b সমান 50c। আমাদের চেয়েছে এটা কি, a:b:c। আচ্ছা, প্রথমে যেহেতু রেশিও চেয়েছে, তোমরা এক কাজ করতে পারো, সবগুলোকে মাঝখানে সমান থাকলে সংখ্যাগুলোর সবগুলোকে একই সংখ্যা দিয়ে ভাগ করতেও পারো, আবার একই সংখ্যা দিয়ে গুণ করতেও পারো। তোমরা আমি যে পদ্ধতিটা শেখাবো সেটা কিন্তু খুব কেয়ারফুলি মনে রাখবে, বিভিন্ন জায়গায় কিন্তু এই পদ্ধতির ব্যবহারটা কিন্তু লাগবে, ঠিক আছে, ব্যবহারটা কিন্তু লাগবে। প্রথমে আমি সবগুলো একটা করে শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা কি পাবো, এবার একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা বের করতে চাইছি কি, a ইস টু বি ইস টু সি, আমরা এইটা বের করতে চাইছি। তার মানে এখানে এই a ইস টু বি ইস টু সি যখন করবে, আমি এইভাবে করবে তোমরা, এ বাদে, এর ভ্যালুটা যখন নেব, এ বাদে বাকি দুজনের ভ্যালুটা নাও, তার মানে এ বাদে বাকি দুজন মানে বিসি, বিসি। আবার বি এরটা যখন নেব, বি বাদে বাকি দুজনেরটা নেব, বাকি দুজন মানে কি হবে, এসি। আবার সি যখন নেব, সি বাদে বাকি দুজনের ভ্যালুটা নেব, অর্থাৎ এ আর বি পড়ে আছে, তার মানে এ বি। এবার বলবে স্যার এ বি সি কোথায় পাবো, এখানে ধরে নিতে হবে এ মানে 2, বি মানে 3, সি মানে 5। ওকে, তাহলে এবার আমরা দেখো কিভাবে অঙ্কটা করি। তাহলে বি সি মানে কত, বি মানে তো 3, আর সি মানে কত, 5। আবার এখানে এ মানে কত, এ মানে 2, আর সি মানে কত, 5। আর এ মানে এখানে কত, 2, আর বি মানে কত, 3।
তাহলে আমরা এটাই উত্তর পেয়ে গেলাম। তাহলে এটা কত পাবো, 3 5 15 ইস্টু 5 2 10 ইস্টু এটা পেলাম, আর 3 2 6। তাহলে এটাই আমাদের ফাইনাল আনসার। 15 10 6 কোথায় রয়েছে, অপশান বি এতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই ধরনের ট্রিক্স কিন্তু তোমাদের শেখানো হবে, এবং নেক্সট ক্লাসেও কিন্তু আমি এরকম প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের ভালোবাসা, তোমাদের পছন্দ হলে ক্লাস কিন্তু তোমরা প্রত্যেকে লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, পরের অঙ্কে আমরা যাই। দেখো পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্কটা বলছে 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1/3, 12 পূর্ণ 1/6 এই তিনটের যোগফল। আমরা অনেকে কি করি, প্রথমে এইগুলো পূর্ণ ভাঙি, পূর্ণ ভেঙে তারপর নিচেরগুলো লসাগু করে করবো। ওটা একদম ওল্ড পদ্ধতি, ওইভাবে করার কোনো মানে হয় না। দেখে নাও, ধরো আমি তোমাদের এই অঙ্কটা করার আগে একটা ট্রিক শেখাই। আচ্ছা দেখো তো, 2 পূর্ণ 1/3, ভালো করে বোঝো, 2 পূর্ণ 1/3 এটাকে তোমরা ভাঙো, ভাঙলে কি পাবে দেখো তো। এটাকে আমরা কি পাবো, 3 দুগুণে 6 রাখে 7/3 পাই না, 7/3। আবার এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। তোমাদের লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, যে ভগ্নাংশের অংশটা রয়েছে অর্থাৎ 1/3, এটা তোমাদের যদি প্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তাহলে এইটাকে তোমরা লিখতে পারো 2 + 1/3। কিভাবে দেখে নাও, এই নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কত হবে 3, তাই না। তাহলে 3 দুগুণে 6, আর 3 3 মিলে গেল, উপরে বসে গেল 1, তাহলে 6 আর 1 যোগ করলে 7/3। তাহলে আমরা 2 পূর্ণ 1/3কে 2 + 1/3 আকারেও লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করব, এই অঙ্কটাকেও সেম পদ্ধতিতে ব্যবহার করে অঙ্কটা করব, দেখে নাও। তাহলে আমরা কি করতে পারি, তাহলে 12 যুক্ত 1/2 বলতে পারি, আবার 12 যুক্ত 1/3 বলতে পারি, আবার 12 যুক্ত 1/6 বলতে পারি। তাহলে আমার এখানে একটা 12, এখানে একটা 12, আর এখানে একটা 12, তাহলে 3 12 36। এবার আমরা কি পাবো, দেখো 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, কত ইজি হয়ে গেল না। তাহলে আমরা কি করব, 36 যুক্ত, এবার এদের তিনজনের এলসিএম করে নাও, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 1 1। তাহলে আমার পেলাম কত 36, প্লাস উপরে যোগ করলে কত হবে 6, নিচেও 6, কাটলে কত হবে 1, তাহলে 36 আর প্লাস 1 মানে কত হবে 37। তাহলে আমাদের অপশান কোথায় রয়েছে, 37, অপশান বি এতে রয়েছে। তাহলে অনেক, এটা তো জাস্ট একটা ছোট অঙ্ক ছিল, অনেক সময় বড় অঙ্কগুলোকে এইভাবে তোমরা করে নিতে পারো। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরের অঙ্কের দিকে যাব। পরের অঙ্কটা দেখো, রিলায়েন্স সংস্থায় সকল কর্মীর গড় বেতন প্রতি মাসে 15,000 টাকা, আধিকারিকদের গড় বেতন প্রতি মাসে 45,000 টাকা, এবং আধিকারিক নয় এমন কর্মকর্তাদের বেতন প্রতি মাসে 10,000 টাকা। তাহলে আধিকারিকদের সংখ্যা যদি 20 হয়, তবে রিলায়েন্স সংস্থায় আধিকারিক নয় এমন কর্মকর্তাদের সংখ্যাটি সন্ধান করো। ভালো করে বোঝো, আমরা একটু আগে অ্যালিগেশন মেথড দেখালাম, সেই অ্যালিগেশন মেথডটা ইউজ করব। দেখো তাহলে আধিকারিক মানে অফিসার, আধিকারিক একদিকে লিখলাম, আর একদিকে লিখলাম আধিকারিক নয়, আধিকারিক নয়। ঠিক আছে, দেখো আচ্ছা, আধিকারিকরা কত টাকা করে মাইনে পায় বলে দিয়েছে। দেখো আধিকারিকদের গড় বেতন মাসে 45,000 টাকা না, তাহলে এনারা পায় 45,000 টাকা করে, তোমরাও পাবে ভবিষ্যতে। ঠিক আছে, আর আধিকারিক নয়, আধিকারিক নয় তাদের গড় বেতন কত, এই যে বলে দিয়েছে যে আধিকারিক নয় এমন কর্মকর্তাদের প্রতি মাসে বেতন 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এনাদের 10,000 টাকা। এবার বলেছে সকল কর্মীর, এই যে সকল কর্মীর গড় বেতন কত বলে দিয়েছে,
15,000 টাকা। তার মানে সকল কর্মীর গড় বেতন মানে মাঝখানে লিখতে হবে সেটা 15,000 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30,000। আর 10,000 আর 15,000-এর ডিফারেন্স কত? 5,000। এবার এই দুটো কি আমি মাঝখানে শিখিয়েছি না, এই দুটো রেশিও। তাহলে এর 3টে শূন্য আর এর 3টে শূন্য কেটে দাও, তাহলে আরেকটু ছোট করলে কি হবে? 1:6। 1:6। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে বলেছে যে আধিকারিকদের সংখ্যা কত? 20 জন। তাহলে আমাদের তো বাস্তবটা পেলাম একজন, তাই না? আমাদের অ্যালিগেশন মেথডে পেলাম একজন আধিকারিক হলে আধিকারিক নয় তাদের সংখ্যা কত হবে? 6 জন। কিন্তু বাস্তবে বলে দিয়েছে আধিকারিকের সংখ্যা কত? 20 জন। তার মানে 1 মানেই 20। তাহলে এটা কত গুণে হচ্ছে? 1 মানে যদি 20 হয় তাহলে এটা কত গুণে হচ্ছে? 20 গুণে। তাহলে আমাদের আধিকারিক নয় তাদের সংখ্যাটাও তাহলে 20 গুণ বাড়বে। তাহলে 20-কে 6 দিয়ে গুণ করলে উত্তর কত হবে? 120 না? তাহলে এইটাই আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তাহলে 120 কোথায় আছে? 120 আছে অপশান বি এতে। ঠিক আছে, সকলে এইরকম অর্থাৎ মোটের উপর যদি কোনো তথ্য দেওয়া থাকে এই অ্যালিগেশন মেথড ইউজ করে তোমরা অঙ্কগুলো চটজলদি করে নিতে পারো। ওকে, ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। ক্লাস ভালো লাগছে তো? যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা দেবে। ঠিক আছে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের মনোবল বাড়ায়। তোমাদের জন্যই এই ক্লাস। তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা সার্থক। পরের অঙ্কে আমরা যাই। দেখো, বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 3 গুণ। ঠিক আছে, লসাগু এবং গসাগুর যোগফল বলে দিয়েছে 120। যদি একটি সংখ্যা 90 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে দেখ, আচ্ছা আমি ধরে নিচ্ছি লসাগু হচ্ছে তো গসাগু ছোটই হয়, তাহলে এইচসিএফটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এলসিএমটা কত হয় বলো তো? 3 গুণ না 3x। এবার এদের দুজনের যোগফলটাই তো আমাদের বলে দিয়েছে কত? এখানে বলে দিয়েছে দেখো লসাগু এবং গসাগুর যোগফল কত? 120 বলে দিয়েছে। এবার এই 3x আর 1 শুধু x যোগ করলে কত হবে? 4x। তাহলে 4x মানেই কত? 4x মানেই 120 না? তাহলে x ইকুয়াল টু কত? 30। x ইকুয়াল টু 30। এবার আমরা x এর যেহেতু ভ্যালু এখানে পেয়ে গেলাম, তার মানে গসাগু কত গো? x এর ভ্যালু তো 30। আর লসাগুই বা কত? 3 × 30 মানে কত হবে? 90। তাহলে আমরা এবার একটা সংখ্যা বলে দিয়েছে 90। তাহলে আমরা কি একটা সূত্র জানি না? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, এটা মনে রাখবে। প্রথম গুণিতক দ্বিতীয় সমান লসাগু লসাগু এলসিএম গুণিতক এইচসিএফ, লসাগু গুণিতক গসাগু। তাহলে এই সূত্রটা মনে রাখবে। তাহলে আমরা অপর সংখ্যাটা চেয়েছে, তাহলে অপর সংখ্যাটা মানে কি পাবো? অপর সংখ্যা মানে লসাগু গুণিতক গসাগু। তাহলে লসাগু কত? 90। লসাগু গুণিতক গসাগু, গসাগু মানে কত? 30 ডিভাইডেড বাই প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা বলে দিয়েছে কত? একটা সংখ্যা বলে দিয়েছে 90। তাহলে 90 দিয়ে ভাগ করে দাও। তাহলে 90 90 কেটে দিলে আমার ফাইনাল আনসার কত বেরোলো? 30। তাহলে 30 কোথায় আর আছে? অপশান বি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে আমরা তোমাদের জন্য যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমাদেরই উপকারের জন্য বা তোমাদের কাজে লাগলে আমরা সন্তুষ্ট হব। অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ফিডব্যাক দিও। কারণ এই ফিডব্যাক কিন্তু বারবার বলছি, এই ফিডব্যাকই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে, অর্থাৎ আরও নতুন কিছু তোমাদের জন্য উপস্থাপনা করতে আরও মোটিভেট করে। সুতরাং প্রত্যেকের প্রতি একটা করে পুরো ভিডিওটা দেখে অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও এই ক্লাস দেখে তারাও উপকৃত হতে পারে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। সকলকে গুড বাই।